নমস্কার, সহজ পাঠে সকলকে স্বাগতম। আজকে আমার আলোচনা দ্বাদশ শ্রেণীর অন কিলিং এ ট্রি কবিতাটি নিয়ে, যার লেখক জীব প্যাটেল। জীব প্যাটেল 1940 সালে মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন ডাক্তার বা ফিজিশিয়ান হিসেবেও কাজ করেন। কবি ও ডাক্তারের পাশাপাশি তার আরেকটি পরিচয় হলো তিনি বিখ্যাত একজন চিত্রশিল্পী। ভারত ও ভারতের বাইরে বিভিন্ন স্থানে তিনি চিত্র প্রদর্শনী করেন এবং বহু খ্যাতি অর্জন করেন, সেই সঙ্গে বহু পুরস্কারেও সম্মানিত হন। এর পাশাপাশি তিনি একজন বিখ্যাত নাট্যকার হিসেবেও তিনি সমাদৃত ও জনপ্রিয়। তার লেখা কবিতার বই, কিছু কবিতার বইগুলির মধ্যে রয়েছে হাউ ডু ইউ উইথ স্ট্যান্ড, বডি, মিররিং এবং পোয়েমস, আরও অন্যান্যগুলি। তার লেখা নাটকগুলির মধ্যে আমরা পাই প্রিন্সেস, সাভাস্কা, মিস্টার বারহাম। তার প্রথম লেখা প্রকাশ পায় 1966 সালে, 1966। আমাদের পাঠ্য অন কিলিং এ ট্রি ওই একই সালে অর্থাৎ 1966 সালে পাবলিশড হয়। জীব প্যাটেলের লেখা কবিতাগুলির মধ্যে আমরা সহজ সরল ভাষা দেখতে পারব, আর এগুলি মূলত কনভারসেশনাল হয়ে থাকে। এই যে কনভারসেশনাল পোয়েট্রি, এ লেখার প্রথম আমরা দেখতে পাই আর কি ফিলিপ লার্কিনের লেখায়। তিনি একজন বিখ্যাত ব্রিটিশ পোয়েট। আর আমাদের যে পাঠ্য অন কিলিং এ ট্রি, এটাও খুবই সাধারণভাবে লেখা, এখানে কোনো রাইম নেই, এটা ফ্রি ভার্সে লেখা। আর একটা কথা না বললেই না, 1960-এর দশকে একসময় মুম্বাই শহরে বিশ্বের যে অরাজকতা বা বিশ্ব যে পথে যাচ্ছে আর কি, দূষণের পথে যাচ্ছে বা তার ভারসাম্য হারিয়ে ফেলছে, এই পৃথিবীকে বাঁচাতে বা বিশ্বকে বাঁচাতে মুম্বাইয়ের একদল কবি একজোট হয় এবং তারা একটা মুভমেন্ট গড়ে তোলে, যার নাম ছিল গ্রিন পিস মুভমেন্ট। তারা গাছ লাগানোর উপরে, গাছ বাঁচানোর উপরে বেশি জোর দেয়। সেই গ্রিন পিস মুভমেন্টের একজন বিখ্যাত কবি হলেন, বা সেই গ্রিন পিস মুভমেন্টের একজন অন্যতম কবি হলেন জীব প্যাটেল। অন কিলিং এ ট্রি কবিতাটি পড়ার আগে কিছু বিষয় লক্ষ্য রাখা দরকার। নাকি এই কবিতায় যে বিষয়গুলো আমরা দেখতে পাবো আর কি, কনফ্লিক্ট কি না, কনফ্লিক্ট হচ্ছে দ্বন্দ্ব। এই কবিতা পড়তে গেলে আমরা জীবন ও মৃত্যুর দ্বন্দ্ব দেখতে পাবো। এই যে কবিতার নামকরণ অন কিলিং এ ট্রি, এখানেই আমরা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। কিল মানে হত্যা করা, কিল হচ্ছে মৃত্যু। আর অপরদিকে যদি দেখি তাহলে ট্রি মানে হচ্ছে গাছ বোঝাচ্ছে, তাহলে প্রাণ, গাছ আমাদের প্রাণ দেয়, প্রাণ বাঁচিয়ে রাখে। তাহলে এখানেই মৃত্যু, কিল মানে হত্যা করা বললাম, তাহলে মৃত্যু আর ট্রি যেহেতু প্রাণ দিচ্ছে, তাহলে মৃত্যু আর জীবন, এই দুটোর মধ্যে এখানেই আমরা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। তাহলে গোটা কবিতাটাই আমরা এই কনফ্লিক্টের আভাস পাবো। আর কি না, সিম্বল। এই কবিতায় বিভিন্ন সিম্বল ব্যবহার করা হয়েছে। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর কি, এই অন কিলিং এ ট্রি, এই কবিতাটি আমাদের কি একটা বার্তা প্রদান করছে, একটি মেসেজ দিচ্ছে। আর একটা জিনিস আয়রনি, এই কবিতায় আমরা আয়রনের একটা ছাপ পাবো। আয়রনি কি না, একটি জিনিস যেটাকে খুব ছোট করে দেখানো হচ্ছে, একটি জিনিসকে ছোট করে দেখানো হচ্ছে, কিন্তু মোটেও সেটাকে ছোট করা হচ্ছে না। দেখানো হচ্ছে ছোট করে, কিন্তু সেটাকে মোটেও ছোট করা হচ্ছে না, তাকে ছোট করার মধ্য দিয়ে তার ভালো দিকটা তুলে ধরাচ্ছে কবি। এই যে অন কিলিং এ ট্রি কবিতা পড়লে আমরা বুঝতে পারবো, শেষে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। না, বারবার বলেছেন যে গাছ কাটার কথা, গাছকে কাটতে গেলে কী করতে হয়, কিন্তু তার মানে এই নয় যে তিনি গাছকে কাটতে বলেছেন। গাছকে কাটতে গেলাম যে আমাদের কষ্ট হচ্ছে, তার মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন গাছ না কাটার, অর্থাৎ গাছ না কাটাই শ্রেয়। তাহলে এই চারটে বিষয় কনফ্লিক্ট, সিম্বল, মেসেজ এবং আয়রনি, এগুলো আমরা দেখতে পাই। কবিতাতে শুরুতেই আয়রনি দিয়ে শুরু হচ্ছে এবং কবিতার শেষে গিয়ে আমরা একটা ট্র্যাজেডি পাবো। এবারে কবিতাটি পড়ে নেওয়া যাক। ইট টেক্স মাচ টাইম to kill a tree. Not a simple jab of the knife will do it. তাহলে কি বলছে, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। দেখো, প্রথমে একটা নেগেটিভ ভাব দিয়ে শুরু হচ্ছে। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, একটা গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, ছুরির একটা আঘাতে এটা করা মোটেও সহজ কাজ নয়।
একটা ছুরি, সেই ছুরি দিয়ে একটা গাছকে হত্যা করা খুব সহজ কাজ নয়। একটা মানুষকে ছুরি দিয়ে মারা যেতে পারে, সহজে মেরে ফেলতে পারি, কিন্তু একটা গাছকে একটা সামান্য ছুরি দিয়ে সহজে মেরে ফেলা যায় না। তাহলে আমরা কি বলছি, আগেই এই যে কবিতায় প্রথমেই শুরু হচ্ছে না একটা মানুষের সঙ্গে তুলনা, বা একটা মানুষকে যতটা সহজে আমরা মেরে ফেলতে পারি কিন্তু একটা গাছকে পারি না। তাহলে এই কবিতাতেও আমরা কি কবি তুলে ধরেছেন একটা হিউম্যান বডিস বা মানব শরীরের সঙ্গে তুলে ধরেছেন, হিউম্যান বডিসের সঙ্গে তুলনা করছেন একটা গাছের বৈশিষ্ট্য যেরকম এখানে তুলে ধরতে পারবো, একটা মানুষকে তুলনা করে গাছকে বোঝাতে চাইছেন। মানুষকে মারতে গেলে যেরকম খুব একটা কষ্ট হয় না ছুরি দিয়ে, কিন্তু একটা গাছ, সেই গাছকে মারতে গেলে কতটা আমাদের কষ্ট করতে হয় সেটা এখানে দেখাচ্ছেন। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, এটা আস্তে আস্তে জন্মাচ্ছে কি না মাটিকে শোষণ করতে। এখানে আর্থ বলতে মাটিকে বোঝাচ্ছে, কনজিউমিং মানে শোষণ করা। তাহলে মাটির যে রস, সেই রসটাকে শোষণ করে এটা আস্তে আস্তে বেড়ে উঠছে। রাইজিং আউট অফ ইট, এর থেকে উঠে আসছে, অর্থাৎ মাটির থেকে উঠে আসছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, এর যে ভূত্বক, ক্রাস্ট মানে ভূত্বক, ক্রাস্ট মিনস টপ লেয়ার অফ দ্য আর্থ, ভূত্বক থেকে এটা কী করছে, খাদ্য গ্রহণ করে বেড়ে আসছে, খাদ্য গ্রহণ করছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, এর ভূত্বক থেকে খাদ্য গ্রহণ করছে, তারপরে কী হচ্ছে না রাইজিং আউট অফ ইট, এটা বাইরে বেরিয়ে আসছে। অ্যাবসর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার অ্যান্ড আউট অফ ইটস লেপ্রোসাইড স্পোর্টিং লিভস। তাহলে অ্যাবসর্বিং মানে শোষণ করছে কি না বছরের পর বছর ধরে সূর্যালোক, বাতাস, জল, এবং কি আউট অফ ইটস লেপ্রোসাইড স্পোর্টিং লিভস, এবং তার যে কোষকানো, যে চামড়া, কোষকানো যে ছাল, লেপ্রোসাইড মানে কোষকানো ছাল বোঝাচ্ছে, সেখান থেকে কী হচ্ছে না স্পোর্টিং লিভস, পাতা গজাচ্ছে। স্পোর্টিং মানে প্রডিউস হওয়া, প্রকাশিত হওয়া। তাহলে লেপ্রোস অ্যাকচুয়ালি না একটা কোষ্ঠরোগকে বোঝাচ্ছে। একটা মানুষের তো কোষ্ঠরোগ হয়, সেই কোষ্ঠরোগ হলে মানুষের যে স্থানে কোষ্ঠরোগ হয়, চামড়ায় কোষ্ঠরোগ হয়, সেই স্থানটা একেবারে অচল হয়ে যায়, সেখানে আর নতুনভাবে প্রাণ ফিরে পায় না, সেই চামড়া প্রাণ ফিরে পায় না। ঠিক একই রকমভাবে কি গাছের সঙ্গে তুলনা করে বোঝাচ্ছে, গাছের যদি কোনো স্থানে কুঁচকে যায় বা কোষ্ঠরোগের মতো স্থান সৃষ্টি হয়, সেইটা যে একেবারে অচল হয়ে যাবে তা নয়। কি হয় না কোষকানোর যে স্থান গাছের, সেখান থেকেও কিন্তু আবার পুনরায় স্পোর্টিং লিভস অর্থাৎ পাতা জন্মায়। সো হ্যাকড অ্যান্ড চপ, বাট দিস অ্যালোন উড নট ডু ইট। হ্যাক মানে কাটা, চপ মানে টুকরো টুকরো কাটা। সো হ্যাক অ্যান্ড চপ, কোপ মারো, টুকরো টুকরো কাটো, বাট দিস অ্যালোন উড নট ডু ইট, কিন্তু এটা তা করতে পারবে না। অর্থাৎ যতই তুমি কোপাও, যতই টুকরো টুকরো করে কাটো, গাছকে কিন্তু হত্যা করতে পারবে না। নট সো মাস পেন উইল ডু ইট, অত কষ্ট দিয়েও কিন্তু তাকে মারা যাবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, ক্ষতস্থান সেটা কিন্তু সেরে উঠবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং মাটির কাছ থেকে উইল রাইজ কার্লড গ্রিন টুইক্স, আবার জন্মাবে কি না ছোট কোকড়ানো শাখা। টুইক্স মানে শাখা ডাল, কার্লড গ্রিন টুইক্স মানে কোকড়ানো সবুজ ডাল। তাহলে দ্য ব্লিডিং বার্ক, ব্লিডিং বলতে মানুষের কোনো স্থান কেটে গেলে রক্ত নিঃসৃত হয়, এখানে সেটাই গাছের সঙ্গে তুলনা করছে। কি বলছে না গাছের কোনো স্থান যদি কেটে যায় বা কেটে দিই, সেখান থেকে যে রস নিঃসৃত হয় সেটাই বোঝাচ্ছে ব্লিডিং। তাহলে কী বোঝাচ্ছে, দ্য ব্লিডিং বার্ক উইল হিল, গাছের কোনো স্থান যদি কেটে যায় বা কেটে দিই, তাহলে সেই স্থান থেকে যে রস নিঃসৃত হয় সেটা পুনরায় কী হচ্ছে উইল হিল মানে সেরে উঠবে। আর কি না ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির কাছ থেকে যদি গাছটাকে কেটে দিই, মাটি বরাবর গাছ কেটে দিই, তাহলে সেখান থেকে কী হচ্ছে উইল রাইজ কার্ল গ্রিন টুইক্স, আবার পুনরায় কোকড়ানো সবুজ ডাল জন্মাচ্ছে। মিনিয়েচার বাবস, আরও ছোট ছোট বাবস অর্থাৎ শাখা জন্মাচ্ছে। হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেন টু ফর্মার সাইজ, যদি সেগুলোকে আনচেকড করা হয়, অক্ষুণ্ণ রাখা হয় বা কাটা না হয়, উইল এক্সপ্যান্ড এগেন টু ফার্মার সাইজ, তাহলে সেই ছোটো ছোটো গাছগুলো আবার ছোটো ছোটো ডালগুলি আবার কি হচ্ছে না পুনরায় যে আগের আকৃতি ছিল সেটা দান করছে, অর্থাৎ ফার্মার সাইজ আগের অবস্থায় ফিরে আসছে। নো নো নো, তাহলে কি কবি কি বলছেন না একটা গাছকে ছুরি দিয়ে আঘাত করলে, হ্যাক করলে, চপ করলে অর্থাৎ কাটলে বা টুকরো টুকরো করে কাটলে, এমনকি মাটি থেকে যদি কেটে ফেলি তাহলেও কিন্তু একটা গাছকে মেরে ফেলা যায় না। তাহলে কি করতে হবে না একটা গাছকে যদি মেরে ফেলতে হয়, দ্য রুট ইজ টু বি পুলড আউট,
মূলটাকে অর্থাৎ শিকড়টাকে রুটকে টেনে তুলতে হবে আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্করিং আর্থ মানে না মাটিতে যে স্থানে ওই শিকড়টি আবদ্ধ থাকে মানে আটকে ধরে থাকে সেখান থেকে টেনে বার করতে হবে। অ্যাকচুয়ালি অ্যাঙ্করিংটা যেখানে ব্যবহার করা হয় আর কি, জাহাজের সমুদ্রে যে জাহাজগুলো থাকে, জাহাজের যে নোঙর, একটা জাহাজ পাড়ে যখন আসে, জাহাজ যেন চলে না যেতে পারে, ওই জাহাজগুলোকে কী করা হয়, জাহাজের সাথে যে অ্যাঙ্করগুলো থাকে, হ্যাঙ্গার মতো থাকে, সেটা দিয়ে আটকে রাখা হয় যাতে জাহাজটা স্থলভাগ থেকে অর্থাৎ ওই পাড় থেকে চলে না যেতে পারে। ঠিক একই ব্যাপার, সেটা দিয়েই বোঝাতে চাইছে অ্যাঙ্করিং আর্থ মানে গাছের শিকড় মাটিকে আঁকড়ে যে স্থানটায় ধরে থাকে সেটাকেই বলছি অ্যাঙ্করিং আর্থ। অর্থাৎ গাছের শিকড় যেখানে আবদ্ধ থাকে সেই স্থান থেকে কী করতে হবে, শিকড়টাকে টেনে বার করতে হবে। ইট ইজ টু বি রোপড টাইট। কী করতে হবে না দড়ি দিয়ে বাঁধতে হয়। ইট ইজ টু বি রোপ টাইট, এটাকে দড়ি দিয়ে বাঁধতে হয়। অ্যান্ড পুলড আউট, টেনে বের করতে হবে। স্ন্যাপড আউট মানে চিড়ে টেনে বের করতে হবে, একদম চিড়ে ফেলতে হবে। আর পুলড আউট এন্টায়ারলি অথবা সম্পূর্ণরূপে তুলতে হয় বা উপড়ে ফেলতে হয়, তাহলে একটা গাছকে হত্যা করা যায়। আউট ফ্রম দ্য আর্থ কেপ মানে ভূগহ্বর বোঝাচ্ছে। তাহলে গাছ যেখানে থাকে মাটিতে সেখান থেকে যদি গাছকে তুলে ফেলি তাহলে সেই স্থানটা কি না গর্তের মতো গুহার মতো হয়ে যাবে। সেই জন্য বলছে যে ভূগহ্বর থাকবে সেখান থেকে গাছের শিকড়কে টেনে চিড়ে তুলে ফেলতে হবে অথবা সম্পূর্ণরূপে তুলে ফেলতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, তাহলে কি হবে না গাছের যে শক্তি সেটা প্রকাশিত হবে। দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, গাছের যে শক্তি এক্সপোজড প্রকাশিত হবে। একটা গাছ তার যে মূল ভিত একটা গাছকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে গিয়ে শিকড়, গাছ দাঁড়িয়ে থাকে শিকড়ের জন্যই। তাহলে তার যে মূল স্ট্রেংথ শক্তি সেটা তো শিকড়, সেটা প্রকাশিত হবে কখন না যখন তুমি ওই শিকড় সহ গাছটাকে উপড়ে ফেলতে যাবে সেই সময়। দ্য সোর্স যে উৎস আর কি, হোয়াইট অ্যান্ড ওয়েট সাদা এবং ভেজা। দ্য মোস্ট সেন্সিটিভ সব থেকে যেটা সংবেদনশীল। হিডেন লুকিয়ে থাকে। ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ বছরের পর বছর ধরে মাটিতে। তাহলে গাছের যেটা সব থেকে স্ট্রেংথ, সব থেকে যেটা সেন্সিটিভ পার্ট সেটা হচ্ছে শিকড়। সেটা কি না বছরের পর বছর ধরে মাটির মধ্যেই লুকিয়ে থাকে। তাহলে একটা গাছকে যদি আমাদের কিল করতে হয়, হত্যা করতে হয়, টু কিল আ ট্রি, একটি গাছকে হত্যা করার জন্য আমাদের কি করতে হবে না ছুরি দিয়ে আঘাত করলে হবে না, কাটলে বা টুকরো টুকরো করে কাটলেও হবে না, মাটি থেকে যদি গোড়া পেড়ে কেটে দিই তাও হবে না, সম্পূর্ণরূপে শিকড় সহ টেনে তুলে ফেলতে হবে এখান থেকে যেখানে গাছ বছরের পর বছর আঁকড়ে ধরে রাখছে নিজেকে, সেখান থেকে যেখানে গাছের শিকড় বছরের পর বছর কি নিজেকে আবদ্ধ করে রাখছে সেই শিকড়কে তুলে ফেলতে হবে, তবে একটা গাছকে মারা যাবে। পরে পেরাতে দেন দ্য ম্যাটার, তারপরের যে ব্যাপার কি না অফ স্কর্চিং অ্যান্ড চকিং। তাহলে শিকড় সহ একটা গাছকে তুলে ফেলাম, তাহলে কি মারা কমপ্লিট হয়ে গেল একটা গাছকে? না, তবুও একটা গাছকে মারা শেষ হয়নি। কখন শেষ হবে না সেই সেগুলিকে যখন আমরা স্কর্চিং করব, স্কর্চিং মানে দহন, চকিং করব, চকিং মানে শ্বাসরোধ করা। একটা গাছের যে শিকড় সেটাকে যখন তুলে ফেললাম, তুলে নিয়ে এসে কী করতে হবে স্কর্চিং করতে হবে, দহন করতে হবে, রোদে ফেলে রাখতে হবে, শুকোতে হবে। অফ স্কর্চিং অ্যান্ড চকিং ইন সান অ্যান্ড এয়ার, রোদে এবং বাতাসে কী করতে হবে সেগুলিকে স্কর্চিং অ্যান্ড চকিং করতে হবে, শুকোতে হবে এবং শ্বাসরোধ করতে হবে। তখন কি হবে না সেই শিকড়গুলি ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং। ব্রাউনিং অর্থাৎ বাদামি বর্ণ ধারণ করবে, হার্ডেনিং আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, শিকড় সেটা নরম, তো যখন গাছের শিকড়কে তুলি তখন সেটা নরম থাকে, যখন রোদে শুকোতে দেবো সেটা আস্তে আস্তে হার্ডেনিং হবে, কঠিন হবে, শক্ত হয়ে যাবে। টুইস্টিং মানে বাঁক, যখন গাছকে শুকোবো গাছে মোচড় ধরে আর কি, গাছ এগুলো বাঁকাতে শুরু করে আর কি। উইদারিং মানে শুকিয়ে যাবে। অ্যান্ড দেন ইট ইজ ডান, আর তারপরেই কী হবে এটা সম্পূর্ণ হবে। কি সম্পূর্ণ হবে না একটা গাছকে হত্যা করা, টু কিল আ ট্রি। অ্যান্ড দেন ইট ইজ ডান, একটা গাছকে হত্যা করা তখনই সম্পূর্ণ হবে যখন গাছের শিকড়, তখন শেষ হবে যখন একটা গাছের শিকড় প্রাণ হারাবে, অর্থাৎ গাছের শিকড়টা সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে, হলুদ বর্ণ ধারণ করবে, বাদামি বর্ণ ধারণ করবে, কঠিন হয়ে যাবে, বাঁক সৃষ্টি করবে তখন। তাহলে কি বুঝতে পারলাম না এই কবিতা থেকে এটাই বোঝা গেল কখনো কিন্তু কবি
বলেনি যে গাছ লাগাতে, বারবার বোঝাচ্ছে একটা গাছকে হত্যা করতে গেলে আমাদের কতটা কষ্ট করতে হয়, কত খাটতে হয়। তাহলে এটা একটা নেগেটিভ দেখাচ্ছে যে গাছকে মারতে গেলে কত কষ্ট করতে হয়। গাছ কিন্তু হারতে রাজি নয়, তবু আমরা কি করছি, গাছকে মারার জন্য অনেক চেষ্টা করছি। তাকে মারা খুব কঠিন। তাহলে প্রকৃতির সঙ্গে আমরা কি করছি, নিজেদেরও ক্ষতি করছি গাছকে মেরে ফেলে। গাছকে মারলে তো প্রকৃতির ক্ষতি হচ্ছে, ঠিক আছে, আমাদের নিজেরও ক্ষতি হচ্ছে। তাহলে এই যে একটা দিক, আমাদের কি ভাবনা উচিত, না গাছ লাগানো, গাছ রক্ষা করা। কিন্তু কবি কখনোই বলেননি গাছ লাগান বা গাছকে রক্ষা করো। কি বলেছেন, গাছকে মারতে গেলে কত পরিশ্রম করতে হয়, কত কঠিন কাজ করতে হয়, তবু আমরা গাছকে হত্যা করছি, মারছি। তাহলে এটা না করাই ভালো। তাহলে একটা নেগেটিভ দেখিয়ে আমাদের একটা পজিটিভ দিক তুলে ধরছেন কবি এই কবিতার মাধ্যমে। আর একটা জিনিস যেটা বলার, যে এই কবিতায় আমরা পড়তে গিয়ে দেখছি যে একটা লাইন, একটা সেন্টেন্স, সেটা কিন্তু একটা লাইনে শেষ হচ্ছে না, পরের লাইনে গিয়ে শেষ হচ্ছে। এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় এনসামাইন। একটি লাইন শেষ হয় না, যখন একটা সেন্টেন্স এক লাইনে শেষ হচ্ছে না, পরের লাইনে গিয়ে শেষ হচ্ছে, তখন সেটাকে বলছি আমরা এনসামাইন। আর কি, লেপ্রোসাইট, ব্লিডিং বার্গ, এই টার্মগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে, মেটাফোর অর্থে ব্যবহার করা হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরের ভিডিওগুলি তোমরা সবার আগে পাও। থ্যাংক ইউ।